हेलो फ्रेंड्स वेलकम टू आवर चैनल द सक्सेस मास्टर। तो फ्रेंड आज के जे क्लासटी निये एसेछि हिस्ट्री थेके एकटा डेमो क्लासटी होच्छे क्लासेर जे टपिकटा होच्छे ट्राइबल सोसाइटी एंड फेस्टिवल्स अफ त्रिपुरा। आमादेर हिस्ट्री टैग टू सिलेबासेर मध्य এই টপিকটা রয়েছে ট্রাইবাল সোসাইটি অ্যান্ড ফেস্টিভ্যালস অফ ত্রিপুরা। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এতটাই ইম্পর্টেন্ট যে প্রত্যেক বছর এই টপিক থেকে একটা বা দুইটা প্রশ্ন চলে আসে। তো আজকে এই টপিকটা নিয়ে এসেছি। আজকের ক্লাসটা হচ্ছে হিস্ট্রি থেকে একটা ডেমো ক্লাস। তোমাদের যদি ক্লাসটা পছন্দ হয়ে থাকে, তোমরা যদি এরকম ক্লাস পেতে চাও, তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের ডিমান্ড থেকে আমরা ক্লাস নিয়ে আসব। তো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দেবে। তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে নেক্সট ক্লাস নিয়ে আসব। তো আজকের ক্লাস হিস্ট্রি থেকে একটা ডেমো ক্লাস। টপিকটা হচ্ছে ট্রাইবাল সোসাইটি অ্যান্ড ফেস্টিভ্যালস অফ ত্রিপুরা। খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের ট্যাগ টু সিলেবাসে। তবে ক্লাসটা শুরু করার আগে কিছু কথা শেয়ার করে নিচ্ছি। তোমরা রিসেন্ট নিউজ দেখছো, তো আমরা আশা রাখতেই পারি যে ট্যাট পরীক্ষা এবছর হবেই এবং আশা রাখি ডিসেম্বরের মধ্যে ট্যাট পরীক্ষা হবে। তো ট্যাট পরীক্ষা দিতে গেলে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। হাতে আর বেশি সময় নেই, আমাদেরকে প্রিপেয়ার হতে হবে, পরীক্ষা ফেস করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ইনস্টিটিউট, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে আমরা নিউ একটা ব্যাচ নিয়ে এসেছি। যে ব্যাচে অ্যাডমিশন হতে গেলে কোনো অ্যাডমিশন ফিস লাগবে না, শুধুমাত্র মান্থলি পেমেন্ট করে এই ব্যাচে অ্যাডমিশন হওয়া যাবে। আমাদের এখানে অফলাইন ক্লাসেসগুলি খুব সিস্টেমেটিক ওয়াইজে হয় এবং আমাদের কোচিং সেন্টারে যদি ক্লাস না করো, যদি শুধুমাত্র নোটস নিতে চাও, সেই ফ্যাসিলিটিও রয়েছে। তো তোমাদের কিছু কোয়েরি থাকলে, তোমাদের কিছু জানার হলে তোমরা স্ক্রিনের এই নম্বরে ফোন করে ডিটেলসে জানতে পারবে। রিসেন্ট আমাদের রাজ্য ত্রিপুরাতে বন্যা হওয়াতে অনেকেরই অনেকটা প্রবলেম হয়েছে, অনেকের পড়াশোনার ব্যাঘাত সৃষ্টি হয়েছে। সেই দিকটাকে লক্ষ্য রেখে আমাদের কোচিং সেন্টারের পক্ষ থেকে আমরা একটা নিউ ব্যাচ নিয়ে এসেছি, যেখানে কোনো অ্যাডমিশন ফিস লাগবে না। প্রথম 100 জনের মধ্যে এই সুযোগটা দেওয়া হবে। শুধুমাত্র মান্থলি পেমেন্ট করে এই ব্যাচে অ্যাডমিশন হওয়া যাবে। তবে আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। হিস্ট্রি থেকে একটি ডেমো ক্লাস। টপিক হচ্ছে ট্রাইবাল সোসাইটি অ্যান্ড ফেস্টিভ্যাল অফ ত্রিপুরা। ভেরি ইম্পর্টেন্ট টপিক ট্যাট পরীক্ষার জন্য। তো প্রথমেই দেখছি আমরা ট্রাইবাল সোসাইটি মানে আদিবাসী সমাজ। এই আদিবাসী সমাজের মধ্যে ত্রিপুরায় টোটাল জনগোষ্ঠী রয়েছে 19টা। কয়টা? 19টা। ত্রিপুরায় মোট কয়টা জনজাতি গোষ্ঠী রয়েছে? মোট 19টি রয়েছে। ত্রিপুরার যে আদিবাসীরা, সে আদিবাসীদের জীবনের সঙ্গে কি যুক্ত? জুম চাষ যুক্ত। জুম চাষ হচ্ছে এক প্রকার স্থানান্তরিত কৃষিকাজ। আশা রাখি যে সবাই জুম চাষ সম্পর্কে অল্প বিস্তর ধারণা রয়েছে। তো জুম চাষকে আমরা বলি স্থানান্তর কৃষিকাজ। একটা স্থানকে ত্যাগ করে কিছু সময় পর যখন জমির উর্বরতা কমে যায়, অন্য একটা জায়গায় গিয়ে কৃষিকাজ করে থাকে। তো এই ত্রিপুরার আদিবাসীরা এই জুম চাষ করে থাকে। তাই ত্রিপুরার আদিবাসীদের জীবনের সঙ্গে যুক্ত কি? জুম চাষ। এই যে জুম চাষ, এটা হলো একটা প্রাচীন প্রথাগত পদ্ধতি। এটা কি? একটা প্রাচীন, খুব পুরনো একটা প্রথাগত পদ্ধতি। ফাল্গুন চৈত্র মাসে এটার প্রসেসটা কি হয়? ফাল্গুন চৈত্র মাসে বনের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বৈশাখ মাসে ধান ও অন্যান্য ফসলের বীজ বোনা হয়। তো এই যে জুম চাষ একটা পুরনো, একটা প্রাচীন প্রথাগত পদ্ধতি। তো এই জুম চাষের মধ্যে কি করা হয়? ফাল্গুন চৈত্র মাস যখন আসে তখন বনে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বৈশাখ মাসে কি করা হয়? ধান বা বিভিন্ন ফসলের বীজ বোনা হয়। নেক্সট আমরা দেখব যে ত্রিপুরার আদিবাসীরা কিসের জন্য বিখ্যাত? কুটির শিল্পের জন্য বিখ্যাত। ত্রিপুরার আদিবাসীদের দেখা যায় বাঁশবেত দিয়ে বিভিন্ন নকশা তৈরি করে। ত্রিপুরার অধিকাংশ আদিবাসীরা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তো ত্রিপুরার আদিবাসীদের এই যে কুটির শিল্পের জন্য ত্রিপুরার আদিবাসীরা বিখ্যাত। অর্থাৎ বাঁশকে কাজে লাগায়, বাঁশবেতের বিভিন্ন নকশা তৈরি করে। এটা ত্রিপুরার বেশিরভাগ আদিবাসীরাই এভাবে জীবিকা নির্বাহ করে থাকে। কিভাবে? বাঁশবেত দিয়ে বিভিন্ন নকশা তৈরি করে।
ত্রিপুরার যে আদিবাসীরা এটা পাহাড় জঙ্গলে সঠিক স্থান নির্বাচন করে মাটি থেকে 6 ফুট বা 7 ফুট উঁচু একটা ঘর নির্মাণ করে, যাকে বলা হয় কি টংঘর। তো আদিবাসীদের মধ্যে আমরা দেখতে পাই যে টংঘরের প্রচলন রয়েছে। টংঘর, এই টংঘরটা কিভাবে করা হয়? পাহাড়ের বা জঙ্গলে যে কোনো জায়গায় একটা সঠিক স্থান নির্বাচন করার পর মাটি থেকে 6 ফুট বা 7 ফুট উঁচু একটা ঘর নির্মাণ করে এবং সেখানে বসবাস করে, যেটাকে বলা হয় টংঘর। ত্রিপুরার আদিবাসী রমণীদের পোশাক দুই ভাগে বিভক্ত। ত্রিপুরার আদিবাসীদের পোশাক, রমণীদের পোশাক দুইটি ভাগে বিভক্ত। তো প্রথম পার্টটা হচ্ছে রিশা এবং সেকেন্ড পার্টটা হচ্ছে রিকনাই। তো প্রথম পার্টটা কি রিশা এবং সেকেন্ড পার্টটা হচ্ছে রিকনাই। তো এখানে প্রথম পার্টটাকে রিশা এবং দ্বিতীয় পার্টটাকে কি বলা হয়? রিকনাই। মানে তারা আদিবাসীদের দেখা যায় যে আদিবাসী রমণীদের যে পোশাক, এটার দুইটা পার্ট, 2 পার্ট ড্রেস, উপরের পার্ট একটা, নিচের পার্ট আর একটা, 2 পার্ট ড্রেস। ওই 2 পার্টের মধ্যে উপরেরটা বা প্রথম বাক্যে বলা হয় রিশা, দ্বিতীয় বাক্যে বলা হয় রিকনাই। নেক্সট, ত্রিপুরার আদিবাসীদের জনপ্রিয় অলংকার, ওইটার নাম কি? রাংবতাং। কি? রাংবতাং। ত্রিপুরার আদিবাসীদের জনপ্রিয় একটা অলংকার যেটার নাম হচ্ছে রাংবতাং। খুব ইম্পর্টেন্ট, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। টেট পরীক্ষায় প্রত্যেক বছরই ত্রিপুরার পার্ট থেকে পরীক্ষায় প্রশ্ন চলে আসে। তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা সবাই পাশে থাকবে, আশা করি এই ক্লাসটা কাজে লাগবে এবং পাশাপাশি খাতায় নোট ডাউন করে রেখে দেবে। ত্রিপুরার আদিবাসীদের যে জনপ্রিয় তরকারি, সে তরকারির নাম হচ্ছে কি? গুদক। ত্রিপুরার আদিবাসীদের যে জনপ্রিয় তরকারিটার নাম গুদক। ত্রিপুরার আদিবাসীরা পশু এবং মাছ শিকারের জন্য কি ব্যবহার করে? বর্ষা, বল্লম ইত্যাদি ব্যবহার করেন। এবং হরিণ শিকারের পর আদিবাসীরা এক ধরনের নৃত্য পরিবেশন করেন, যার নাম হলো মশক নৃত্য। কি? মশক নৃত্য। নেক্সট আমরা দেখব যে আদিবাসীরা প্রকৃত পূজায় বিশ্বাসী। তারা নদী, অগ্নি, পর্বত, চন্দ্র, সূর্য, বৃক্ষ ইত্যাদির পূজা করে থাকে। আদিবাসীরা মন্ত্রে তন্ত্রেও বিশ্বাসী। ত্রিপুরার আদিবাসীদের একটা উল্লেখযোগ্য নৃত্য হচ্ছে গড়িয়া নৃত্য, লেবাং, বুমানি, মশক, হজগিরি ইত্যাদি। এই যে নৃত্যগুলি, এটা ত্রিপুরার আদিবাসীদের উল্লেখযোগ্য নৃত্য। কি কি? গড়িয়া, লেবাং, বুমানি, মশক, হজগিরি নৃত্য ইত্যাদি। নেক্সট স্লাইডে আমরা দেখব কি দেখব? একটা ইনফরমেশন দেখব। তো আমি একটু আগেও শেয়ার করেছিলাম, আমাদের ত্রিপুরাতে কিছুদিন আগে বন্যা হওয়াতে অনেকেরই সমস্যা হয়েছে, পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে। সেই দিকটাকে মাথায় রেখে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের পক্ষ থেকে আমরা নিউ একটা ব্যাচ নিয়ে এসেছি, একদম ফ্রেশ ব্যাচ, যেখানে ট্যাট 2 সিলেবাসের একদম প্রথম টপিক থেকে ক্লাস করানো হবে। তবে এই ব্যাচে অ্যাডমিশন হতে গেলে একটা মেগা অফার, এই ব্যাচে অ্যাডমিশন হতে গেলে কোনো অ্যাডমিশন ফিস লাগবে না। উইদাউট অ্যাডমিশন ফিস, কোনো অ্যাডমিশন ফিস লাগবে না। এইটার কোর্স হচ্ছে টোটাল 8 মান্থের কোর্স এবং 8 মান্থ কোর্স, কিন্তু এক্সামের যেহেতু বেশি দিন নেই, আমরা চেষ্টা করব এক্সট্রা ক্লাস দিয়ে, অর্থাৎ সপ্তাহে 2 দিনের পরিবর্তে 4 দিন 5 দিন ক্লাস দিয়ে কোর্সটা কমপ্লিট করতে। 8 মান্থ কোর্স দেওয়া আছে, কিন্তু আমরা বুঝতে পারছি যে ট্যাট পরীক্ষা তো হবে এবং ট্যাট পরীক্ষা হওয়ার বেশি দিন সময় নেই। তাই আমাদের কোচিং সেন্টারের পক্ষ থেকে এই ব্যাচ স্টার্ট হলে, পরীক্ষার যখন নোটিফিকেশন দেওয়া হবে, আমরা চেষ্টা করব, এবং আমরা আমাদের পক্ষ থেকে শিউরি বলে দিচ্ছি, আমরা আমাদের পক্ষ থেকে এক্সট্রা ক্লাসেস দিয়ে আমরা কোর্সটা কমপ্লিট করার জন্য চেষ্টা করব। তো এখানে যে টোটাল অ্যাডমিশন ফিস, এটা তো লাগবে না, শুধুমাত্র মান্থলি পেমেন্ট করে এই ব্যাচে অ্যাডমিশন হওয়া যাবে। তো 4 মাসের যদি এখানে মান্থলি পেমেন্ট হচ্ছে, 8 মান্থের যদি মান্থলি পেমেন্ট হয়ে থাকে, আমাদের এখানে পার মান্থ 500 করে। তো এখানে টোটাল আসছে 4000, যেটা ওয়ান টাইম পেমেন্ট করে এই ব্যাচে অ্যাডমিশন হতে পারবে।
এবং কারা এই সুযোগ পাচ্ছে? প্রথম 100 জনের মধ্যে এই সুযোগটা পেয়ে যাবে। এখানে এই ব্যাচে অ্যাডমিশন হলে টপিক ওয়াইজ সিস্টেমেটিক ওয়াইজে ক্লাস করানো হবে এবং ফ্রিতে অফলাইন এবং অনলাইন মক টেস্ট নেওয়া হবে। অফলাইন এবং অনলাইন মক টেস্ট প্রোভাইড করা হবে, যে মক টেস্টের জন্য কোনো পেমেন্ট করতে হবে না, কোনো রকম কোনো পেমেন্ট মেথড নেই। উইদাউট পেমেন্টে অফলাইন এবং অনলাইন মক টেস্ট দেওয়া যাবে। তো এই ব্যাচের ফ্যাসিলিটিসগুলি বলে দিলাম যে আমাদের কোচিং সেন্টারের পক্ষ থেকে আমরা নিউ একটা ব্যাচ শুরু করতে চলেছি, যেই ব্যাচের মধ্যে নো অ্যাডমিশন ফিস, উইদাউট অ্যাডমিশন ফিস, শুধুমাত্র মান্থলি পেমেন্ট করে তোমরা অ্যাডমিশন হতে পারবে। এখানে অফলাইন অনলাইন মক টেস্ট নেওয়া হবে, যেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না, এবং কোর্স ডিউরেশন দেওয়া আছে 8 মান্থ। কিন্তু আমরা রিসেন্ট একটা খবর পেয়েছি যে টেট পরীক্ষা হতে পারে, টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো টেট পরীক্ষা নোটিফিকেশান দেওয়া হলে আমরা চেষ্টা করব এক্সট্রা ক্লাস দিয়ে কোর্সটা কমপ্লিট করার। তো এই সুযোগ পাবে প্রথম 100 জনের মধ্যে, এই সুযোগটা পেয়ে থাকবে। তো আশা করি ফ্রেন্ডস তোমরা বুঝতে পারছো। না বুঝতে পারলে বা আরও কিছু কনফিউশন থাকলে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো। অনেকজন অ্যাডমিশন হয়ে গেছে, আর কিছু সংখ্যক সিট বাকি। তো যারা ভাবছো অ্যাডমিশন হবে, দেরি না করে শীঘ্রই চলে আসো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আমাদের কোচিং সেন্টার আগরতলা মঠচমনিতে অবস্থিত। স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করো এবং চলে আসো। তো এবার আবার আমরা ক্লাসে আসছি। ত্রিপুরার ত্রিপুরার আদিবাসীদের উৎসব প্রিয়। ত্রিপুরার আদিবাসীরা কি উৎসব প্রিয়, তারা বিশেষভাবে প্রকৃত পূজায় বিশ্বাসী। কি উৎসব রয়েছে ওইগুলি আমরা এখন জানব। তো প্রথম যে উৎসবটা আমরা পড়ব গড়িয়া পূজা। খুব ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল গড়িয়া পূজা, আদিবাসীদের একটা প্রিয় উৎসব গড়িয়া পূজা। এই যে গড়িয়া পূজা ত্রিপুরার উপজাতিদের কাছে একটা বিশেষ পূজা। এই পূজাটা কেন করা হয়? সমাজের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য এই পূজাটা করা হয়। তোমরা সকলে পাশে থাকবে। কনসেপ্ট পড়ার পর এমসিকিউ প্র্যাকটিস করব। তো তোমরা প্রত্যেকেই লাস্ট পর্যন্ত ক্লাসের পাশে থাকবে। আশা করি তোমাদের কাজে আসবে এই ক্লাসগুলি। কনসেপ্টের পর এই ক্লাসে কনসেপ্ট শেষ করার পর, কনসেপ্ট বা ডিটেলসে পড়ার পর আমরা এমসিকিউ প্র্যাকটিস করে নেব। তো এখানে হাড়ি বিষুবের দিন পূজার ঘট বসানো হয়। কবে পূজার ঘট বসানো হয়? হাড়ি বিষুবের দিন। এখানে বাঁশ দিয়ে গড়িয়া দেবতার মূর্তি তৈরি করা হয়। কিভাবে গড়িয়া দেবতার মূর্তি তৈরি করা হয়? বাঁশ দিয়ে। এই পূজাটা কে করেন? এই পূজাটা করেন পুরোহিত। এই পুরোহিতকে কি বলা হয়? আচাই বলা হয়। অর্থাৎ গড়িয়া পূজার পুরোহিতকে কি বলা হয়? আচাই বলা হয়। এই প্রশ্নটা একবার টেট পরীক্ষায় এসেছিল। তো এই ইনফরমেশনগুলি আমাদের জানতেই হবে। এই ইনফরমেশনগুলি জানলে আমরা যে কোনো এমসিকিউ আনসার করতে পারবো। গড়িয়া পূজা কতদিন ব্যাপী চলে? 7 দিন। নেক্সট যেটা রয়েছে মাইমিতা উৎসব। আরেকটা উৎসব আমরা নিয়ে আসলাম, মাইমিতা উৎসব। এটা উপজাতিদের একটা জনপ্রিয় উৎসব। তো এই যে মাইমিতা উৎসব, এটা কখন হয়? ত্রিপুরার নবান্ন উৎসব বলা হয়। অর্থাৎ আদিবাসীরা ভাদ্র আশ্বিন মাসের শেষে জুমের ফসল তোলার পর এই উৎসবে মিলিত হয়। অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসের শেষে, অর্থাৎ আমরা দেখেছিলাম যে বৈশাখ মাসের শেষে বীজ রোপণ করা হয়। তো বীজ যখন রোপণ করা হয় তখন ভাদ্র আশ্বিন মাসের শেষে সেই জুম ফসল তোলার পর, এটা পশম হবে না, ফসল হবে, সেই জুম ফসল তোলার পর একটা নৃত্য করা হয় বা একটা উৎসব করা হয়, যে উৎসবটার নাম হচ্ছে মাইমিতা উৎসব। তো এখানে পশম হবে না, জুমের যে ফসল তোলার পর আদিবাসীরা একটা উৎসবে মিলিত হয়। এই উৎসবে তারা মাইমিতা নাচ পরিবেশিত করেন বা মাইমিতা নাচ প্রেজেন্ট বা মাইমিতা নাচ করে থাকেন। মাইমিতা নাচ পরিবেশিত হয় এই উৎসবে, তাই এই উৎসবটা মাইমিতা উৎসব নামেও পরিচিত। নেক্সট হচ্ছে কি খার্চি পূজা। তো খার্চি পূজা এটা 7 দিন ব্যাপী চলে। কতদিন? 7 দিন। তো আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই খার্চি পূজা হয় এবং এখানে চতুর্দশ দেবতার পূজা করা হয়। এই দেবতাগুলি সকলেই হিন্দু দেবদেবী। এরা মাণিক্য বংশের কুল দেবতা হিসাবে
পূজিত। তো খার্চি পূজা সম্পর্কে আমরা সবাই জানি, খুব ফেমাস একটা ফেস্টিভ্যাল আমাদের ত্রিপুরায় যে খার্চি পূজা। খার্চি পূজা খুব ফেমাস, সবাই আমরা জানি খার্চি পূজা সম্পর্কে অল্প বিস্তর। তো খার্চি পূজা এটা 7 দিন ব্যাপী চলে এবং কবে হয়? আষাঢ় মাসের শুক্লা অষ্টমী পঞ্চমী আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী তিথিতে। এখানে চতুর্দশ দেবতার পূজা করা হয় এবং এই দেবতাগুলি সকলেই হিন্দু দেবদেবী। তারা কোন বংশের কুল দেবতা? মাণিক্য বংশের কুল দেবতা। নেক্সট স্লাইড আমরা দেখে নেব কের পূজা। কের পূজা, খার্চি পূজা আমরা যে এখন পড়লাম, প্রিভিয়াস স্লাইডে পড়েছিলাম খার্চি পূজা, সেই খার্চি পূজা শেষ হওয়ার 14 দিন পরে শনি অথবা মঙ্গলবার এই পুজো হয়। কের পূজার সময় কের পূজা যখন চলে তখন রাজ্যের সীমানার বাইরে যাওয়া নিষিদ্ধ। এই পূজার সময় বাজনা বা কোলাহল নিষিদ্ধ। কের পূজা মূলত ত্রিপুরার রাজ পরিবারের। নেক্সট হচ্ছে গঙ্গা পূজা। গঙ্গা পূজা কবে হয়? চৈত্র বৈশাখ মাসে এই গঙ্গা পূজা হয়ে থাকে, চৈত্র বৈশাখ মাসে। এই পূজা কেন করা হয়? বিভিন্ন সংক্রামক রোগ থেকে রেহাই পাওয়ার জন্য এই পূজা করা হয়। এই পূজা উপলক্ষে, গঙ্গা পূজা উপলক্ষে হাজার হাজার মানুষ গোমতী নদীর জলে পুণ্য স্নান করে থাকেন। কোন সময়? গঙ্গা পূজার সময়। নেক্সট আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নেব। তো আবারও তোমাদেরকে স্লাইডগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরবর্তী সময় নোট ডাউন করে রাখতে পারো। তো আমাদেরকে কনসেপ্ট জানতেই হবে। ত্রিপুরার এই টপিকটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক ট্যাট পরীক্ষার জন্য। প্রত্যেক বছর প্রশ্ন আসে একটা বা দুইটা, তো ইম্পর্টেন্ট একটা টপিক। আশা করি তোমরা প্রিপারেশন শুরু করে দিয়েছো, কারণ পরীক্ষার কিন্তু বেশি দিন নেই, ট্যাট পরীক্ষার বেশি দিন নেই। তো তোমরা প্রিপারেশন শুরু করে দিয়েছো আশা রাখতে পারি। আর যদি প্রিপারেশন শুরু না করে থাকো, খুব শীঘ্রই শুরু করে দাও। তোমাদের যদি প্রপার কোনো গাইডলাইন্স লাগে, তোমাদের যদি প্রপার নোটস লাগে, তোমরা আমাদের কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে। আমাদের কোচিং সেন্টার আগরতলা মঠচমনিতে অবস্থিত। তো এই হচ্ছে ফ্রেন্ডস কনসেপ্ট। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস প্র্যাকটিস করে নেব। তোমরা সবাই পাশে থাকবে, আশা করি এই ক্লাসটা কাজে আসবে। আরেকটা কথা হচ্ছে, তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে দিও। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে কমেন্ট করে দিও, কারণ তোমাদের কমেন্টের উপর নির্ভর করেই আমরা নেক্সট ক্লাস নিয়ে আসব। এটা হচ্ছে একটা ডেমো ক্লাস। তো তোমরা যদি এরকম ক্লাস পেতে চাও, ক্লাস ভালো লেগে থাকে, কমেন্ট করে জানাবে। তো ফার্স্ট যে কোয়েশনটা রয়েছে, এমসিকিউর যে ফার্স্ট কোয়েশনটা রয়েছে, ত্রিপুরার আদিবাসীদের উল্লেখযোগ্য চাষটির নাম কি? ত্রিপুরার আদিবাসীদের উল্লেখযোগ্য যে চাষ, এটার নাম হচ্ছে জুম চাষ। কি? জুম চাষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এমসিকিউ এখানে ইম্পর্টেন্ট ফ্রেন্ড। আমি বারবার বলছি, তোমরা প্লিজ নোট ডাউন করে রাখতে পারো, তোমাদের কাজে আসবে এই ক্লাসগুলি, এই এমসিকিউগুলি, এই কনসেপ্টটা। তো এই কনসেপ্ট এমসিকিউগুলি নোট ডাউন করে রাখতে পারো। এরকম নোটস পেতে হলে বা এরকম ক্লাস পেতে হলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। তো ত্রিপুরার আদিবাসীদের উল্লেখযোগ্য চাষটির নাম কি? জুম চাষ। কোয়েশ্চন নাম্বার 2, ত্রিপুরার আদিবাসীরা কোন মাসে ফসলের বীজ বুনে থাকেন? এখানে কারেক্ট আনসার কি? বৈশাখ মাস। আমরা কনসেপ্টের মধ্যে পড়েছিলাম বৈশাখ মাসের শেষের দিকে ফসলের বীজ বোনা হয়। তো এখানে কোন মাস হবে? বৈশাখ মাস। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, ত্রিপুরার আদিবাসীরা 6 ফুট 7 ফুটে যে ঘর নির্মাণ করে তার নাম কি? তার নাম টংঘর। কি হবে? টংঘর। এটা আমরা কনসেপ্টে পেয়েছিলাম। ত্রিপুরার আদিবাসীদের টংঘর রয়েছে, এই টংঘরটা 6 ফুট বা 7 ফুট যে ঘর নির্মাণ করা হয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4, ত্রিপুরার আদিবাসীরা রমণীদের পোশাককে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। কি কি ছিল? রিশা এবং রিকনাই। 2 পার্ট ছিল, রিশা এবং রিকনাই। কোয়েশ্চন নাম্বার 5, ত্রিপুরার রমণীদের জনপ্রিয় অলংকার কি? ত্রিপুরার রমণীদের জনপ্রিয় অলংকার হচ্ছে রাংবতাং। কি? রাংবতাং। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6, ত্রিপুরার আদিবাসীদের জনপ্রিয় তরকারির নাম হচ্ছে, ত্রিপুরার আদিবাসীদের যে জনপ্রিয় তরকারি সে তরকারির নাম হচ্ছে, ত্রিপুরার আদিবাসীদের জনপ্রিয় তরকারি আমরা পেয়েছিলাম কি? গুদক। তো এখানে কারেক্ট আনসার হবে কোনোটি নয়, কারণ গুদক তো নেই অপশানের মধ্যে। তো যেহেতু অপশানের মধ্যে নেই, কারেক্ট আনসার উপরের কোনোটি নয়, কারণ ত্রিপুরার আদিবাসীদের জনপ্রিয় তরকারি কি? গুদক। নাম্বার 7,
ত্রিপুরার আদিবাসীরা হরিণ শিকারের পর কি নৃত্য পরিবেশন করেন? কারেক্ট আনসার মশক নৃত্য। কি হবে? মশক নৃত্য। নাম্বার 9, ত্রিপুরার উপজাতিদের কয়েকটা উল্লেখযোগ্য নৃত্যর নাম। তো এটাও আমরা কনসেপ্টে পেয়েছি। উল্লেখযোগ্য নৃত্যর মধ্যে রয়েছে হজগিরি, বিজু এবং গড়িয়া। এই তিনটাই আদিবাসীদের উল্লেখযোগ্য বা উপজাতিদের উল্লেখযোগ্য নৃত্য। অর্থাৎ কারেক্ট আনসার ডি উপরের সবগুলি। নাম্বার 10, ত্রিপুরার আদিবাসীরা সমাজের সুখ শান্তি সমৃদ্ধির জন্য কোন পূজা করে থাকেন বা কি পূজা করে থাকেন? তো কারেক্ট আনসার হচ্ছে গড়িয়া পূজা। ত্রিপুরার আদিবাসীরা গড়িয়া পূজা করে থাকেন সমাজের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য। নেক্সট নাম্বার 11, কোন দিনে গড়িয়া পূজার গট বসানো হয়? হাড়ি বিষবের দিনে গড়িয়া পূজার গট বসানো হয়। আশা করি তোমরা প্রত্যেকে আনসারগুলি দিতে পারছো, কেননা কনসেপ্ট জানলে আমরা এমসিকিউ আনসার করতে পারবো। তো কনসেপ্ট যদি তোমরা বুঝে থাকো, দেখে থাকো, তোমরা অবশ্যই এমসিকিউগুলি আনসার করতে পারবে। তো পরবর্তী সময় এই ক্লাসটা রিভিশন করার জন্য তোমরা নোট ডাউন করে রাখতে পারো। নেক্সট কোয়েশ্চেন, কি দিয়ে গড়িয়া দেবতার মূর্তি তৈরি করা হয়? তো গড়িয়া দেবতার মূর্তি কি দিয়ে তৈরি করা হয়? এটা আমরা কনসেপ্টে পেয়েছিলাম। গড়িয়া দেবতার মূর্তি তৈরি করা হয় বাঁশবেত দিয়ে। তো এখানে বাঁশবেত যেহেতু অপশানে নেই, তো কারেক্ট আনসার ডি উপরের কোনোটি নয়। নাম্বার 13, ত্রিপুরার আদিবাসীরা পুরোহিতকে কি বলে থাকেন? ত্রিপুরার আদিবাসীরা পুরোহিতকে বলে থাকেন আচাই। কি বলে থাকেন? আচাই। নাম্বার 14, গড়িয়া পূজা কতদিন ধরে চলে? তো গড়িয়া পূজা এখানে আমরা দেখেছিলাম 7 দিন ব্যাপী গড়িয়া পূজা হয়, 7 দিন ব্যাপী। তো এখানে 7 যেহেতু অপশানে নেই, তো হবে উপরের কোনোটি নয়। নাম্বার 15, ত্রিপুরার আদিবাসী জুম চাষের ফসল বোনার পর কোন উৎসবে মিলিত হয়? তো জুম চাষের ফসল তোলার পর মাইমিতা উৎসবে মিলিত হয়। যখন ভাদ্র আশ্বিন মাসের শেষের দিকে যখন জুমের ফসল তোলা হয়, তখন তারা কোন উৎসবে মিলিত হয়? মাইমিতা উৎসব। নাম্বার 16, মাইমিতা উৎসবকে কি বলা হয়? তো মাইমিতা উৎসবকে বলা হয় কি উৎসব? মাইমিতা উৎসবকে বলা হয় নবান্ন উৎসব। কি বলা হয়? নবান্ন উৎসব, কারণ নতুন ধানের উৎসব, তাই এটাকে নবান্ন উৎসব বলা হয়। নবান্ন উৎসব। তো আমাদের অপশানের মধ্যে নবান্ন উৎসব নেই, তো কারেক্ট আনসার ডি উপরের কোনোটি নয়, কারণ আনসার কি হবে? নবান্ন উৎসব। নাম্বার 17, মাইমিতা উৎসবে কোন নৃত্য পরিবেশিত হয়? তো মাইমিতা উৎসবের মধ্যে মাইমিতা নৃত্যই পরিবেশিত হয়। নাম্বার 18, খার্চি দেবতা কোন বংশের কুল দেবতা? খার্চি দেবতা কোন বংশের কুল দেবতা? তো আমরা দেখেছিলাম ত্রিপুরার রাজবংশের কুল দেবতা হচ্ছে খার্চি দেবতা। কি? ত্রিপুরার রাজবংশের কুল দেবতা। তো এখানে তো অপশানে নেই, ত্রিপুরার রাজবংশ বলে কোনো অপশানই নেই, তো এখানে কারেক্ট আনসার উপরের কোনোটি নয়, ডি উপরের কোনোটি নয়, কারণ খার্চি দেবতা কোন বংশের কুল দেবতা? ত্রিপুরার রাজবংশ। নাম্বার 19, খার্চি পূজা অন্য কি নামে পরিচিত? তো খার্চি পূজা অন্য চতুর্দশ দেবতার পূজা নামে পরিচিত। খার্চি পূজা খুব ফেমাস, ত্রিপুরার মধ্যে খুব উল্লেখযোগ্য একটা উৎসব। খুব খার্চি পূজাতে সবাই আনন্দে মেতে ওঠে। তো খার্চি পূজা সম্পর্কে প্রত্যেকেই তোমরা অল্প বিস্তর জানো। তো এই যে খার্চি পূজা, এটা চতুর্দশ দেবতার পূজা নামে পরিচিত। নেক্সট নাম্বার 20, চতুর্দশ দেবতার সকলেই কোন ধর্মের দেবদেবী? তো চতুর্দশ দেবতার সকলেই হিন্দু দেবদেবী। এটাও আমরা কনসেপ্টে পেয়েছিলাম, হিন্দু দেবদেবী। নাম্বার 21, কোন মাসে খার্চি পূজা অনুষ্ঠিত হয়? কোন মাসে খার্চি পূজা অনুষ্ঠিত হয়? আষাঢ় মাসে। আষাঢ় মাসে খার্চি পূজা অনুষ্ঠিত হয়। 22, কোন তিথিতে খার্চি পূজা অনুষ্ঠিত হয়? কোন তিথিতে খার্চি পূজা অনুষ্ঠিত হয়? শুক্লা অষ্টমী তিথিতে খার্চি পূজা অনুষ্ঠিত হয়। নেক্সট নাম্বার 22, তীর্থমুখ মেলা কখন অনুষ্ঠিত হয়? তীর্থমুখ মেলা অনুষ্ঠিত হয় পৌষ মাসের মকর সংক্রান্তিতে। এটা এসেছিল 2021 ট্যাট পরীক্ষায়। তো এই যে প্রশ্নটা, এটা ট্যাট পরীক্ষায় এসেছিল। তীর্থমুখের মেলা কখন অনুষ্ঠিত হয়? পৌষ মাসের মকর সংক্রান্তিতে। নাম্বার 23, কের পূজা মূলত কোন পরিবারে হয়ে থাকে? তো কের পূজা মূলত রাজ পরিবারে হয়ে থাকে। 24, খার্চি পূজা শেষ হওয়ার কতদিন পর কের পূজা শুরু হয়? তো খার্চি পূজা শেষ হওয়ার 14 দিন পর কের পূজা শুরু হয়।
নাম্বার 25, কের পূজা কী বারে শুরু হয়? তো এখানে হবে কারেক্ট আনসার যে কের পূজা শুরু হয় কোন বারে? গড়িয়া পূজা যখন শেষ হয়, সরি গড়িয়া পূজা না, যখন খার্চি পূজা শেষ হয়, খার্চি পূজা শেষ হওয়ার 7 দিন পর, খার্চি পূজা শেষ হওয়ার 14 দিন পর শনি অথবা মঙ্গলবারে কের পূজাটা হয়ে থাকে। তো আমরা কের পূজাটা কবে হয়ে থাকে আবারও একটু আমরা কনসেপ্টের স্লাইডটাতে দেখে নিচ্ছি, যাতে কনফিউশনটা দূর হয়ে যায়। এই যে কের পূজা, তো কের পূজাটা আমরা কি দেখলাম? খার্চি পূজা শেষ হওয়ার 14 দিন পরে শনি অথবা মঙ্গলবারে এই পূজা হয়ে থাকে। তো আমরা এখন আনসারটা দিতে পারবো। তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে এখানে তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা এখানে হবে যে কের পূজা হয় মূলত রাজ পরিবারে। এবার খার্চি পূজা শেষ হওয়ার কতদিন পর? 14 দিন পর। তো কের পূজা কী বারে হয়? শনি অথবা মঙ্গলবার। তো অপশান সিতে মঙ্গলবার আছে, তো এটা কারেক্ট। নাম্বার 26, কোন পূজার সময় রাজ্যের সীমানার বাইরে যাওয়া নিষিদ্ধ? এটা আমরা কনসেপ্টে দেখেছিলাম যে কের পূজার সময় রাজ্যের সীমানার বাইরে যাওয়া নিষিদ্ধ। নাম্বার 27, কোন পূজার সময় বাজনা কোলাহল নিষিদ্ধ? তো কের পূজার সময় বাজনা কোলাহল নিষিদ্ধ। 28, কোন মাসে ত্রিপুরার আদিবাসীরা গঙ্গা পূজা করে থাকেন? কোন মাসে ত্রিপুরার আদিবাসীরা গঙ্গা পূজা করে থাকেন? চৈত্র বৈশাখ মাসে। 29, ত্রিপুরার আদিবাসীরা কেন গঙ্গা পূজা করে থাকেন? ত্রিপুরার আদিবাসীরা কেন গঙ্গা পূজা করে থাকেন? তো বিভিন্ন সংক্রামক রোগ থেকে রেহাই পাওয়ার জন্য ত্রিপুরার আদিবাসীরা গঙ্গা পূজা করে থাকেন। নাম্বার 30, গঙ্গা পূজা উপলক্ষে হাজার হাজার মানুষ কোন নদীর জলে পুণ্যস্নান করে থাকেন? কোন নদীর জলে পুণ্যস্নান করে থাকেন? পুণ্য স্নান হবে, এটা শূন্য হবে না, এটা হবে পুণ্যস্নান। পূর্ণ স্নান করে থাকেন। তো কারেক্ট আনসার কি হবে? গঙ্গা পূজা উপলক্ষে হাজার হাজার মানুষ গঙ্গা নদীর জলই পূর্ণ স্নান করে থাকেন। গঙ্গা নদীর জলে, কোন জলে? গঙ্গা নদীর জলে। কিন্তু এখানে আমার অপশনের মধ্যে গঙ্গা নদী নেই, তো কারেক্ট আনসার ডি উপরের সবগুলি। নাম্বার 31, খার্চি পূজা কোথায় অনুষ্ঠিত হয়? খার্চি পূজা চতুর্দশ দেবতার মন্দিরে অনুষ্ঠিত হয়। 32, ত্রিপুরার কোথায় ব্রহ্মকুণ্ড মেলা হয়ে থাকে? ত্রিপুরার কোথায় ব্রহ্মকুণ্ড মেলা হয়? সিমনাই। কোথায়? সিমনাই। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিক থেকে প্রত্যেকবার টেট পরীক্ষায় প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের কাছে এই ক্লাসটা কাজে আসবে, তাই বলে এই ক্লাসটা নিয়ে এসেছি। এরকম ক্লাস পেতে হলে প্লিজ কমেন্ট করে জানাবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের ডিমান্ড থেকে ক্লাস নিয়ে আসবো। নেক্সট নাম্বার 33, 14টি প্রতীক মুণ্ড কি দ্বারা নির্মিত? 14টি প্রতীক মুণ্ড কি দ্বারা নির্মিত? অষ্টধাতু দ্বারা নির্মিত। কি? অষ্টধাতু দ্বারা নির্মিত। নাম্বার 34, কের পূজায় ব্যবহৃত কের শব্দটি প্রচলিত বাংলা অর্থ কি? কের শব্দটির প্রচলিত বাংলা অর্থ কি? কের শব্দটির প্রচলিত বাংলা অর্থ হচ্ছে গণ্ডি বা বেষ্টনী। কি? গণ্ডি বা বেষ্টনী। যে একটা নির্দিষ্ট একটা গণ্ডি থাকবে, যেমন দেশের বাইরে, যেমন রাজ্যের সীমানার বাইরে যাওয়া যায় না কের পূজার সময়। তো এটার মানে হচ্ছে একটা নির্দিষ্ট বা একটা গণ্ডি বা বেষ্টনী। 35, অতি গোপনীয় অনুষ্ঠিত কের পূজা। অতি গোপনীয় অনুষ্ঠিত কের পূজা কিসের ধারক ও বাহক? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে তান্ত্রিক পূজার। কি হবে? তান্ত্রিক পূজার ধারক ও বাহক। নাম্বার 36, কের পূজা কোন মহিমাকে স্মরণ করায়? তো কের পূজা এখানে ধ্বংসের মোহনাকে, মোহনা হবে না, মহিমা হবে, ধ্বংসের মহিমাকে স্মরণ করায়। কের পূজা কি? ধ্বংসের মহিমাকে স্মরণ করায়। নাম্বার 37, গড়িয়া দেবতা ত্রিপুরার কোন সম্প্রদায়ের পরম আরাধ্য দেবতা? তো গড়িয়া দেবতা হচ্ছে রিয়াং সম্প্রদায়ের দেবতা। ইম্পর্টেন্ট, গড়িয়া দেবতা ত্রিপুরার কোন সম্প্রদায়ের আরাধ্য দেবতা? রিয়াং।
38 কোন সম্প্রদায়ভুক্ত লোকেরা গড়িয়া পূজা পালন করেন? কোন সম্প্রদায়ভুক্ত লোকেরা গড়িয়া পূজা পালন করেন? তো কারেক্ট আনসার কি হবে যে কোন সম্প্রদায়ভুক্ত লোকেরা গড়িয়া পূজা পালন করেন? তো গড়িয়া পূজা পালন করেন আমরা দেখেছিলাম এখানে গড়িয়া দেবতা ত্রিপুরার কোন সম্প্রদায়? রিয়াং সম্প্রদায়ের। তো কোন সম্প্রদায়ের লোকেরা গড়িয়া পূজা পালন করে থাকেন? রিয়াং সম্প্রদায়। কোন সম্প্রদায়? রিয়াং সম্প্রদায়। কিন্তু রিয়াং তো অপশানে নেই, তো কারেক্ট আনসার ডি, উপরের কোনোটি নয়। নাম্বার 39 বিজু উৎসব কোন সম্প্রদায়ের উৎসব? বিজু উৎসবটা বৌদ্ধ চাকমাদের সম্প্রদায়ের উৎসব। বিজু কাদের উৎসব? চাকমাদের উৎসব। নাম্বার 40 কোন সময় বিজু উৎসব অনুষ্ঠিত হয়? কোন সময় বিজু উৎসব অনুষ্ঠিত হয়? বিজু উৎসব অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তিতে। মহাবিষুবের পর্বে এই উৎসব অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্তিতে মহাবিষুব পর্বে। নেক্সট নাম্বার 41 রিজু উৎসব উপলক্ষে চাকমা সম্প্রদায়ের লোকেরা কি করেন? চাকমা সম্প্রদায়ের লোকেরা নতুন সাজে সজ্জিত হয়ে একটা শোভাযাত্রা বের করেন। সরি, এটা রিজু হবে না, এটা হবে বিজু উৎসব। তো বিজু উৎসব উপলক্ষে কি করা হয়? চাকমারা কি করা হয়? নতুন সাজে সজ্জিত হয়ে একটা শুভযাত্রা, একটা র্যালি, একটা শুভযাত্রা বের করেন। নেক্সট নাম্বার 42 ত্রিপুরার খার্চি পূজা 14 দেবতার মন্দির কোথায় অবস্থিত? তো ত্রিপুরার খার্চি পূজা 14 দেবতার মন্দির কোথায় অবস্থিত? আশা করি তোমরা জানো। তো কারেক্ট আনসার কি হবে? ডি, উপরের কোনোটি নয়। এই আনসারটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আশা করি তোমরা প্রত্যেকে জানো, প্রত্যেকেই আমরা গেছি, প্রত্যেকেই আমরা উৎসবও পালন করি। খার্চি পূজাতে খুব সবাই আনন্দে মেতে উঠি। তো খার্চি পূজা যে 14 দেবতার মন্দির, খার্চি পূজা যে 14 দেবতার মন্দির, এটা কোথায় অবস্থিত? তোমরা আনসারটা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের, তোমাদের আনসারের অপেক্ষায় থাকবো। নেক্সট নাম্বার 43 ভারতের কোন রাজ্যকে চতুর্দশ দেবতার দেশ বলা হয়? ভারতের কোন রাজ্যকে চতুর্দশ দেবতার দেশ বলা হয়? কোন রাজ্য হবে? ত্রিপুরা রাজ্য হবে। কি হবে? ত্রিপুরা রাজ্য। তো ত্রিপুরা তো অপশানে নেই, তো কারেক্ট আনসার ডি, উপরের কোনোটি নয়। নাম্বার 44 ত্রিপুরায় কয় রকমের বৈবাহিক প্রথা প্রচলন রয়েছে? তো ত্রিপুরার কয় প্রকারের বৈবাহিক প্রথা প্রচলন রয়েছে? 2 প্রকার। ত্রিপুরার 2 প্রকার বৈবাহিক প্রথা প্রচলন রয়েছে। তো একটা রীতি কি? একটা রীতি হচ্ছে জামাই খাটা রীতি। তো এই যে জামাই খাটা রীতি, বৈবাহিক রীতির মধ্যে একটা রীতি হচ্ছে জামাই খাটা রীতি। এই জামাই খাটা রীতি কোনটার সঙ্গে সম্পর্কিত? এই জামাই খাটা রীতি এটা 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 হচ্ছে তুইম কানানি বিবাহ প্রথার সঙ্গে সম্পর্কিত। নাম্বার 46 গারো সম্প্রদায়ের ঐতিহ্যগত বিশ্বাস অনুযায়ী বোনা নিতেপা রং মুথো কোন দেবতার আশীর্বাদ ধন্য হয়ে জুম চাষ পত্তন করেন? তো কারেক্ট আনসার কি হবে? মিসিপা। কি হবে? মিসিপা। মানে গারো সম্প্রদায়, তারা ঐতিহ্যগত তাদের একটা বিশ্বাস, একটা পরম্পরা, সেই বিশ্বাস অনুযায়ী বোনা নিতেপা এবং রং মুথু এটা কোন দেবতার আশীর্বাদ বলে মনে করে? কোন দেবতা? মিসিপা দেবতার আশীর্বাদ ধন্য হয়ে তারা জুম চাষ শুরু করে, মানে পত্তন করে। নেক্সট নাম্বার 47 নিচের কারা জুম চাষের প্রস্তুতির সময় আগল মার্কা পূজার অনুষ্ঠান করে থাকেন? তো আমাদের কারেক্ট আনসার হবে গারুরা। কি হবে? গারুরা। 48 নিচের কারা ফসল তোলার সময় মিরামোয়া ধর্মীয় অনুষ্ঠান করে থাকেন? মিরামোয়া ধর্মীয় অনুষ্ঠান করে থাকেন। নিচের কারা ফসল তোলার সময় মিরামোয়া ধর্মীয় অনুষ্ঠান করে থাকেন? তো এখানে কারেক্ট আনসার হবে গারুরা। কি হবে? গারুরা। 49 নোয়াতিয়া শব্দের অর্থ কি? তো নোয়াতিয়া শব্দের অর্থ হচ্ছে নতুন। কি? নতুন। নাম্বার 50 নোয়াতিয়াদের প্রধান আরাধ্য দেবতার নাম কি? নোয়াতিয়াদের প্রধান আরাধ্য দেবতার নাম হচ্ছে চতুর্দশ দেবতা। 51 আদিবাসীদের বিবাহ উপলক্ষে যে মঞ্চটি তৈরি করা হয় ওইটাকে কি বলা হয়? তো ওইটাকে বলা হয় কাইলাই হায়া দেবী
কাইলাই বাড়ি, তিনোটাই বলা হয়, অর্থাৎ ডি উপরের সবগুলি। 52, ত্রিপুরা সুন্দরী মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়েছে? ইম্পর্টেন্ট, ত্রিপুরা সুন্দরী মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1501 খ্রিস্টাব্দে। কবে? 1501 খ্রিস্টাব্দে। নাম্বার 53, সংস্কৃত শব্দ ত্রিপুরাদর্ণ এর অর্থটা কি? এর অর্থটা কি? অর্থটা হচ্ছে সূর্য। কি হবে? সূর্য। নাম্বার 54, নিচের কোনটি ম্যাচকা বা ম্যাচকা এবং মরছই বা মলছই এই দুইটা ভাগে বিভক্ত? তো এখানে আমাদের কারেক্ট আনসারটা হবে অপশান সি, রিয়াং। নিচের কোনটি? রিয়াং। রিয়াংরা ম্যাচকা বা ম্যাচকা এবং মরছই বা মলছই এই দুইটা ভাগে বিভক্ত। নাম্বার 55, অশোকা অষ্টমীতে নিচের কোথায় মেলা হয়ে থাকে? তো অশোকা অষ্টমীতে কোথায় মেলা হয়? ঊনকোটিতে মেলা হয়, ঊনকোটিতে। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ত্রিপুরা টপিক মানে ইম্পর্টেন্ট টপিক, ট্যাট পরীক্ষায় থাকবেই প্রশ্ন। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, আরও ডেমো ক্লাস পেতে চাও, এটা ডেমো ক্লাস, আরও ক্লাস পেতে চাও, কমেন্ট করে জানাবে। ত্রিপুরায় তফসিলি ভুক্ত উপজাতি জনগোষ্ঠী কয়টা? তো উপজাতি জনগোষ্ঠী হচ্ছে 19টা। আমরা প্রথমে পড়েছিলাম 19 প্রকার রয়েছে বা 19টি আদিবাসীদের জনগোষ্ঠী রয়েছে। নেক্সট নাম্বার 57, নিচের কোন দেবতার পূজা রিয়াংরা করে থাকেন? নিচের কোন দেবতার পূজা রিয়াংরা করে থাকেন? রিয়াংরা মতাই কতর কিংবা শিব দুর্গা, তুইমাছড়া বা নদীর পূজা, খুলংমা বা কার্পাসের দেবতা, এই তিনটা পূজাই করে থাকেন রিয়াংরা। তো এখানে কারেক্ট আনসার ডি উপরের সবগুলি। নাম্বার 58, হসম বুঝন কথাটির অর্থ কি? হসম বুঝন কথাটির অর্থ কি? নৈশ বুঝন। কি হবে? নৈশ বুঝন। নাম্বার 59, শাকচেপ, লালুং, মুরতাং, ডাব, থাং, চেপ ইত্যাদি যে সম্প্রদায়, এটা নিচের কোনটিতে বিভক্ত? এই যে সম্প্রদায়গুলি, এটা নিচের কোনটি বিভক্ত? তো কারেক্ট আনসার হচ্ছে হালামরা। কি হবে? হালামরা সম্প্রদায়। নেক্সট নাম্বার 60, হালামদের সুকুন্দরাই বা মুকুন্দরাই এই পূজাটি কি? মুকুন্দরাই পূজা কি? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে বাস পূজা। কি হবে? বাস পূজা। হালামদের বাস পূজা হচ্ছে মুকুন্দরাই পূজা। নেক্সট নাম্বার 61, নিচের কোন দেবতার পূজা হালামগণ করে থাকেন? নিচের কোন দেবতার পূজা? তো হালামগণ শিব দুর্গা কালী, শ্রীকলা রাই শ্রীমুখ, সুন্ট্রাল পো এই তিন দেবতার পূজাই করে থাকেন হালামগণ, অর্থাৎ এগুলির সবগুলি। নাম্বার 62, নিচের কোনটির মধ্যে কোনো সম্প্রদায়ের বিভাগ নেই? কারেক্ট আনসার মগ বা মগ। নাম্বার 63, ফোড়া কাদের প্রধান দেবতা? ফোড়া মানে হচ্ছে বুদ্ধ। ফোড়া মানে কি? বুদ্ধ। এই যে ফোড়া কাদের প্রধান দেবতা? তো ফোড়া হচ্ছে মগদের প্রধান দেবতা। কাদের? মগদের, মগ সম্প্রদায়। নেক্সট নাম্বার 64, আষাঢ় মাসের শুক্লা অষ্টমীর তিথি থেকে নিচের কোন পূজাটা শুরু হয়? তো এটা আমরা কনসেপ্টেও পেয়েছি। কারেক্ট আনসার কি হবে? খার্চি পূজা। ইয়েস, খার্চি পূজা। নাম্বার 65, কোন পূজার প্রধান পুরোহিতকে বলা হয় চন্তাই? কোন পূজার প্রধান পুরোহিতকে বলা হয় চন্তাই? তো আমাদের এখানে কারেক্ট আনসারটা হবে অপশান এ, খার্চি পূজা। খার্চি পূজার যে প্রধান পুরোহিত, সে পুরোহিতকে বলা হয় চন্তাই, আর গড়িয়া পূজার পুরোহিতকে বলা হয় আচাই। মনে রাখতে হবে। নাম্বার 66, চাকমাদের প্রধান উৎসব কি? তাদের প্রধান উৎসব বিজু উৎসব। চাকমাদের প্রধান উৎসব বিজু উৎসব। নাম্বার 67, অষ্টমী কুম্ভ কোথায় অবস্থিত? অষ্টমী কুম্ভ কোথায় অবস্থিত? ঊনকোটি তিথিতে বা ঊনকোটি তীর্থে। অষ্টমী কুম্ভ কোথায় অবস্থিত? ঊনকোটি তীর্থে অবস্থিত। নাম্বার 68, নিচের কোন পূজাকে কেন্দ্র করে গড়িয়া নৃত্যের উদ্ভব হয়? তো কারেক্ট আনসার গড়িয়া পূজা। 69, কোন পূজার সহকারী পূজককে বলা হয় দেউড়াই? কি বলা হয়? দেউড়াই। তো কারেক্ট আনসারটা কি হবে? খার্চি। প্রধান পুরোহিতকে বলা হয় চন্তাই এবং সহকারী পূজককে কি বলা হয়? পূজককে বলা হয় দেউড়াই। নাম্বার 70, দেওয়ান কাদের সর্বশ্রেষ্ঠ উপাধি? দেওয়ান কাদের সর্বশ্রেষ্ঠ উপাধি? চাকমাদের। কাদের? চাকমাদের।
নাম্বার 71, কের পূজা একটা গুরুত্বপূর্ণ উৎসব। কের পূজা একটি গুরুত্বপূর্ণ উৎসব কাদের? ত্রিপুরার উপজাতিদের। নাম্বার 72, মহারানী কমলা সুন্দরী নাম অনুসারে নিচের কোন সাগরটির নামকরণ করা হয়েছে? তো কারেক্ট আনসার কি হবে? তো কারেক্ট আনসার হবে কমলা সাগর। কি হবে? কমলা সাগর। নাম্বার 73, মলিমা, তন্না, বোমা, কোরচা, ওয়াংছা, কোরা এই যে সম্প্রদায়গুলি ইত্যাদি সম্প্রদায়ে নিচের কোনটি বিভক্ত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে চাকমারা। চাকমারা এই সম্প্রদায়ে বিভক্ত। চাকমাদের মধ্যেও আবার মলিমা, তন্না, বোমা, কুরচা, ওয়াংছা, কোরা এই সম্প্রদায় রয়েছে, এই সম্প্রদায়ে বিভক্ত। নেক্সট নাম্বার 74, নিচের কোন দেবতার পূজা মগরা করে থাকেন? সরি, নিচের কোন দেবতার পূজা মগরা করে থাকেন? মগরা, ফোরা হচ্ছে বুদ্ধ, শনি মানে চিনি, কালী এবং গঙ্গাকে বলা হয় মেহং। এই সব দেবতার পূজাই মগরা করে থাকেন, অর্থাৎ এদের সবাই। 75, রানী পদ্মাবতী নিচের কোন পূজার প্রচলন করে থাকেন? তো রানী পদ্মাবতী কের পূজার প্রচলন করে থাকেন। নাম্বার 76, ছিংলুং শব্দের অর্থ কি? তো ছিংলুং শব্দের অর্থ হচ্ছে শিলা পর্বত অতিক্রম করা। এবং লাস্ট কোয়েশ্চন নাম্বার 77, গারু সম্প্রদায়ের যে ঐতিহ্যগত বিশ্বাস অনুযায়ী নিচের কে জুম চাষ পত্তন করেছিলেন? তো কারেক্ট আনসার হবে বোনা, নিরেপা, নিতেপা, রং মুথু। এই সম্প্রদায়রা গারুর মধ্যে কোন সম্প্রদায়? গারু সম্প্রদায়ের মধ্যে যারা বোনা, নিরেপা, নিতেপা, রং মুথু এই সম্প্রদায়রা প্রথম জুম চাষ শুরু করেছিলেন বা জুম চাষের পত্তন করেছিলেন। পত্তন মানে স্টার্টিং করেছিলেন বা শুরু করেছিলেন। তো এই ছিল ফ্রেন্ডস খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস ত্রিপুরার টপিক থেকে। খুব ইম্পর্টেন্ট ক্লাস, ট্যাট পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্লাস ত্রিপুরার টপিক। তো এই টপিক থেকে এই ক্লাসটা নিয়ে এসেছি, একটা ডেমো ক্লাস নিয়ে এসেছি, যে ক্লাসের মধ্যে ছিল কনসেপ্ট এবং প্রচুর পরিমাণে এমসিকিউস। প্র্যাকটিসের জন্য এমসিকিউগুলি খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি এরকম ক্লাস পেতে চাও তোমরা কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লেগেছে, এবং তোমাদের যদি এরকম ক্লাস আরও লাগে, তোমাদের যদি ক্লাসের ডিমান্ড থাকে প্লিজ কমেন্ট করে জানাবে, তোমাদের ডিমান্ড থেকে নেক্সট ক্লাস নিয়ে আসব। তো এটাই বলার ছিল। তো আবারও শেয়ার করে দিচ্ছি, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের পক্ষ থেকে আমরা নিউ একটা ব্যাচ নিয়ে এসেছি, যেখানে কোনো রকম অ্যাডমিশন ফিস লাগবে না, শুধুমাত্র মান্থলি পেমেন্ট করে এই ব্যাচে অ্যাডমিশন হতে পারবে। তবে এই ব্যাচের যে কোর্স ডিউরেশনটা 8 মান্থ। তবে আমরা জানি যে ট্যাট পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে, তাই আমরা এক্সট্রা ক্লাস দিয়ে আমরা কোর্সটা কমপ্লিট করার জন্য চেষ্টা করব। তো যারা যারা ভাবছো প্রিপারেশন নেবে, আর দেরি না করে চলে আসো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আমাদের এখানে প্রপার একটা গাইডলাইন অনুসারে পড়ানো হবে এবং নোটস রয়েছে, অফলাইন ক্লাসেসও রয়েছে, এবং রয়েছে অনলাইন অফলাইন মক টেস্টের ব্যবস্থা, যেটার জন্য কোনো মান্থলি পেমেন্ট করতে লাগবে না। তো তোমাদের যদি প্রিপারেশন করার হয় তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করে আমাদের কোচিং সেন্টারে চলে আসতে পারো। আমাদের কোচিং সেন্টার আগরতলা মঠচমুনিতে অবস্থিত। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, যে তোমাদের যদি প্রিপারেশন ভাবছো শুরু করবে, আর ভেবে সময় নষ্ট করবে না, কারণ খুব শীঘ্রই ট্যাট পরীক্ষা হতে চলেছে। আর দেরি না করে আজকে এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও, কারণ এক্সামের আর বেশি দিন নেই। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে আমাদের জোরদার প্রিপারেশন করেই যেতে হবে, কারণ কোয়েশ্চেন পেপার কিন্তু এরকম হবে না যেটা কোনো একটা স্কুলের পরীক্ষা বা বোর্ডের পরীক্ষা, এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। তো এখানে আমাদেরকে ফুল প্রিপেয়ার হয়ে এক্সামে যেতে হবে। তো তার জন্য এই প্রিপারেশনের জন্য আর দেরি না করে শুরু করে দাও প্রিপারেশনের জন্য নোটস দরকার, অফলাইন ক্লাসেস দরকার, মক টেস্ট দরকার, তার সব আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে অ্যাভেলেবেল। তোমরা চাইলে আমাদের কোচিং সেন্টারে অফলাইন ক্লাসেস করতে পারো, নোটস নিয়ে যেতে পারো, আবার অফলাইন অনলাইন মক টেস্টও দিতে পারো। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। দেরি না করে শুরু করে দাও প্রিপারেশন। আবারও বলছি, এক্সামের বেশি দিন নেই, খুব শীঘ্রই নোটিফিকেশান দিয়ে দেবে এবং এক্সামও হয়ে যাবে। তো আবারও একটা বছর নষ্ট হয়ে যাবে শুধুমাত্র প্রিপারেশনের জন্য। তো
দেরি না করে প্রিপারেশনটা শুরু করে দাও। কিভাবে করবে, কিভাবে পড়লে ভালো হবে, আমাদের কোচিং সেন্টারে এসে যোগাযোগ করতে পারো, অফলাইন ক্লাসেস করে দেখতে পারো, নোটস ভালো লাগলে নিয়ে যেতে পারো। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আজকের ক্লাসটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে, এবং এরকম ক্লাস যদি তোমরা আরও পেতে চাও তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, তোমাদের ডিমান্ড থেকে ক্লাস নিয়ে আসবো। এটা একটা ডেমো ক্লাস ছিল হিস্ট্রির উপর, এরকম ক্লাস পেতে হলে কমেন্ট করে জানাবে। আর আরেকটা কথা, একদম ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, কারণ তোমরা পাশে আছো বলেই আমরা ক্লাস নিয়ে আসতে পারি। তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এভাবে পাশে থাকবে, আমরা চেষ্টা করব তোমাদের ডিমান্ড থেকে ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসতে। তো তোমরা কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে কীরকম ক্লাস লাগবে, কমেন্ট করে জানাবে। তো আবারও বলছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। কোনো কিছু কোয়েরি হলে, আরও ইনফরমেশান জানতে হলে তোমরা স্ক্রিনে দেওয়া এই নম্বরে ফোন করে ডিটেলসে জানতে পারো। তো সবাই ভালো থাকবে, দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটি ক্লাসে, বা বলতে পারি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে।